মক টেস্টের উত্তর করব। আমাদের অফলাইন সেন্টারে যে মক টেস্টের আয়োজন করা হয়েছিল সেই মক টেস্টের একদম হুবহু প্রশ্নের উত্তর আমাদের করতে হবে। আমরা চলে যাব আমাদের কোশ্চেন পেপারে। তোমরা যারা অফলাইনে পরীক্ষা দিয়েছো, তোমাদের কোথায় কোথায় ভুলভ্রান্তি হয়েছে এবং পরীক্ষার সময়ে তোমরা কোথায় কোথায় কি কি প্রবলেম ফেস করেছো সব কিছু তোমাদের মনে চলে আসবে। আর যারা অফলাইনে পরীক্ষা দিতে পারোনি তাদের জন্য এই টোটাল যে 80টা কোশ্চেনের সেট আজকে আমি সলভ করব, এই টোটাল 80টা কোশ্চেনকে তুমি অনুশীলন করো। পরীক্ষায় এই 80টা কোশ্চেনের মধ্যে থেকে অনেকগুলি প্রশ্ন তুমি কমন পাবে। তাহলে আমাদের যে একদম পরীক্ষার হলের যে অনুভূতি, সেই অনুভূতি, সেই ফ্লেভারের পরীক্ষার উত্তর আজকে আমরা করব। চলো শুরু করা যাক। আমরা সরাসরি চলে এসেছি আমাদের প্রশ্নপত্রে। আজকে আমাদের মক টেস্ট নাম্বার 1 যে প্রশ্নপত্রটি আমরা পেয়েছি সেটা 100 নম্বরের পরীক্ষা, তাই তো? তো প্রথম যে 4টে সমস্যা আমরা পাচ্ছি, আবদ্ধ চিত্র সম্পূর্ণ করো। অর্থাৎ এক দাগের সমস্যায় আমরা যেটা পাচ্ছি, আবদ্ধ চিত্রকে সম্পূর্ণ করতে বলা হলো। আমি এই চিত্রটাকে, আমাদের যে নিজস্ব পদ্ধতি রয়েছে, তুমি সেই পদ্ধতিতে এগিয়ে যাবে। এর মধ্যে কোনটা সঠিক হবে এইখান থেকে আমাকে দেখে বলতে হলে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে। আমাদের নিয়ম হচ্ছে অপশন মনে করো নেই। আমরা চলে যাব যে এই পাশের এই ঘরের সাথে এই ঘরের মিল আছে, তাহলে এই ঘরের সাথে এই ঘরের মিল, অর্থাৎ কোনাকুনি, এই কোনাকুনি মিল রয়েছে। আমাদের নিজস্ব পদ্ধতিতে চলে আসো। তাহলে এই কোনাকুনি যদি মিল হতে হয় তাহলে এই দাগটা এরকম হবে, এই দাগটা এরকম হবে, আর এখানে একটা দাগ থাকবে, এই দাগটাতে এই রকম যাবে, আর কি যাবে, এখানে গোল আসবে, এই হবে, এই হবে। দাঁড়াও, ওই দাগটা একটু ছোট করে দিই। এইবার আমাদের কি দেখতে হবে? এবার আমাদের দেখতে হবে যে আমি যে চিত্রটা অঙ্কন করেছি এই ঘরে, সেই চিত্রের সাথে হুবহু মিলে যাচ্ছে কোন চিত্রটা। এই চিত্রটা কি মিলছে? এই চিত্রের এই দাগটা নেই, তাহলে এটা মিলছে না। এরপরে যাব বি চিত্র, এবং তারপরে যাব সি চিত্র। ডি চিত্রে মিলছে না, কারণ এই জায়গাটায় একটা অতিরিক্ত বিন্দু রয়েছে। এবার দেখো, আমাদের লক্ষ্য করতে হবে যে এইখানে এই চিত্রটা আবদ্ধ নয়, এটা ফাঁপা রয়েছে, এইটা একদম আবদ্ধ আছে, অর্থাৎ সি হবে সঠিক উত্তর। তাহলে এক দাগের উত্তর কিন্তু আমাদের যে পদ্ধতি হলো সেই পদ্ধতি অনুসারে একটু সময় লাগলেও একদম সঠিক উত্তরে আমরা পৌঁছাতে পারলাম। তাহলে এটাকে আমাদের ওএমআর শিটে গোল করতে হবে। গোল করার পদ্ধতিটা নিশ্চয়ই তোমরা শিখে নিয়েছো অলরেডি। যাব 2 দাগে। 2 দাগে আমাদের যেটা আছে, যে চিত্রটাকে বড় করি, দেখো এইটার সাথে এইটার মিল, এইটার সাথে এইটার মিল। তাহলে এটার সাথে এটার মিল যদি করতে হয়, এই দাগটা আমাদের টেনে দিতে হবে, আর কি করতে হবে, এইখানে এটাকে মিশিয়ে দিতে হবে, আর এখানে একটা পুটুলি হবে, এখানে একটা পুটুলি হবে। ব্যাস, আমার আবদ্ধ চিত্র সম্পূর্ণ করা হয়ে গেল। এবার আমি দেখবো যে আমার এই ঘরে যেটা তৈরি হলো সেটা কোথায় আছে। সেটা এ অপশনে আমরা পাচ্ছি, বি অপশনে এখানে এটা নেই, অর্থাৎ এ হবে সঠিক উত্তর। তাহলে আমরা বলতে পারছি এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে এ। যাব 3 দাগে। 3 দাগে দেখো 4 টুকরো করা হয়েছে এইভাবে, এইটার সাথে এইটার মিল, তাহলে এইটার সাথে এইটার মিল হবে। এবার এটাকে আমাদের তখন কি করতে হবে, এইভাবে বিভক্ত করে নিতে হবে। বিভক্ত করে নেওয়ার পরে এখানে 1 2 3, আবার এখানে কি পাচ্ছি, এখানে আমরা পাবো 1 2, এখানে 1টা 2টো 3টে আছে, তাহলে এই 3। আর কি পাচ্ছি? আর কোনো কিছু পাচ্ছি না। তাহলে আমাদের এবার দেখতে হবে যে
এইখানে যে চিত্রটা আমাদের উৎপন্ন হয়েছে সেই চিত্রটা কোথায় আছে, হুবহু মিলে চলে যাব। ডি অপশনে দেখো সেই চিত্রটা আমরা পাচ্ছি কি? পাচ্ছি না, এখানে দাগটা নেই। তাহলে এই জায়গাটা চোখের দৃষ্টি সজাগ রাখতে হবে। আমার কাছে উত্তরপত্র চলে এসেছে, তাহলে আমার তো এই ভুলটা করা যাবে না, আমার সঠিক উত্তরটাতেই তখন ভুল করতে হবে। যাব 4 দাগে। 4 দাগের চিত্রে আমরা কি পাচ্ছি? 4 দাগে আমরা পাচ্ছি এইটার সাথে এইটার মিল, এইটার সাথে এইটার মিল, পাশাপাশি। তাহলে পাশাপাশি মিল যখন হবে তখন আমরা এখানে এই চিত্রটাকে এর মতন করে এরকম একটা পাবো, এই এই এই, তারপরে পাবো এই, তারপরে পাবো এই। এবার এইটা, এই যে চিত্রটা উৎপন্ন হলো হুবহু কার সাথে মিলে যাচ্ছে? দেখো হুবহু মিলে যাচ্ছে এর সঙ্গে। তাহলে এ এখানে সঠিক উত্তর হিসেবে আমাদের গণ্য করতে হবে। এই, তাহলে আমরা 4 পর্যন্ত পেয়ে গেলাম। যাব এবার 5 দাগে। 5 থেকে 8 পর্যন্ত পৃথক চিত্র খুঁজে বের করো, অর্থাৎ কোনটা পৃথক। এইখানকার নিয়ম কি? এখানে দেখতে হবে সবকটা একই রকম। দেখো এই চিত্রটা, এই চিত্রটা, এই চিত্রটা একই রকম, এইটা শুধু এই জায়গাটা পৃথক। অর্থাৎ পৃথক যদি বলতে হয় তাহলে আমি বলবো এই জায়গার উপর ভিত্তি করে বি চিত্রটা পৃথক আছে, বাকিগুলো সব এরকম কার্ভ করা আছে, আর এখানে সরল রেখা দ্বারা এখানে তৈরি করা হয়েছে। তাহলে আমরা 5-এর উত্তর পেয়ে গেছি। এবার 6-এ চলে আসো। 100 নম্বরের প্রশ্ন কিন্তু আমাদের অফলাইন সেন্টারগুলিতে আমরা কিন্তু পরীক্ষা নিয়ে নিলাম, তার উত্তর করে দিচ্ছি। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এই প্রশ্নগুলির উত্তর কৌশল তোমাকে জেনে নিতে হবে। আশা করছি আমাদের যে 200টি মক টেস্ট আয়োজন করা হয়েছে এবং লাস্ট টাইম সাজেশন যে বইটি রয়েছে, এই মক টেস্ট এবং লাস্ট টাইম সাজেশন তোমার যদি কমপ্লিট থাকে, আমি বলছি 100% তুমি পরীক্ষার হলে কমন পাবে। এবার যাব 7 দাগ, 6 দাগে, তাই তো? 6 দাগে দেখো কোনটা হুবহু মিল নয়, আলাদা, 3টের থেকে আলাদা। দেখো এখানে উপরের দিকে চলে গেল, নিচের দিকে চলে গেল, উপরের দিকে গেল, নিচের দিকে গেল, অর্থাৎ প্রত্যেকটা বিপরীত দিকে। এখানেও এই দিকে গেল, এই দিকে গেল, পরেরটা আবার একই দিকে গেল, পরেরটা বিপরীত দিকে গেল, তাহলে এটা আলাদা। এইটার থেকে এটা আলাদা হলো। আবার এইটা নিচের দিকে, এটা উপরের দিকে, এটা নিচের দিকে, এটা উপরে, সব বিপরীত। তাহলে আমরা বলতে পারছি এর সাথে এটা মিল আছে। এটা এই দিকে, এটা এই দিকে, এটা এই দিকে, এটা এই দিকে, বিপরীত, সব বিপরীত। তাহলে 3টে একই রকম। শুধু এইখানে এই দুটো তীর চিহ্ন একই দিকে হওয়ার জন্য আমি বলতে পারি তীর চিহ্নের দিক অনুযায়ী এটা কি হচ্ছে, ভিন্ন হয়ে যাচ্ছে বাকি 3টের থেকে। বাকি 3টের থেকে বি কেন ভিন্ন হচ্ছে? তীর চিহ্নের মুখ দেখে বলতে পারছি। 7 দাগে আসো। 7-এ কি আছে দেখো, এইখানে বিন্দু দুটোকে লক্ষ্য করো, বিন্দু দুটোকে লক্ষ্য করো, সব উপর নিচে আছে, সব কটাতে বিন্দুগুলো উপর নিচে রয়েছে দেখো, আর এইখানে বিন্দুটা পাশাপাশি রয়েছে। তাহলে আমি বলতে পারি বি হবে সঠিক উত্তর। এখানকার বিটাকে গোল করে দিতে হবে। এবার যাব 8 দাগে। 8 দাগে দেখো ত্রিভুজটা যেদিকে আছে চতুর্ভুজটা তার বিপরীত দিকে আছে, ত্রিভুজটা যেদিকে চতুর্ভুজটা তার বিপরীত দিকে, ত্রিভুজ যেদিকে চতুর্ভুজ সেই দিকে, ত্রিভুজ যেদিকে চতুর্ভুজ বিপরীত দিকে, অর্থাৎ সবকটায় ত্রিভুজ আর চতুর্ভুজ বিপরীত দিকে। এখানে ত্রিভুজ আর চতুর্ভুজ একই দিকে হওয়ার জন্য এটা আলাদা হয়ে গেল, আর এটাকে আমি সঠিক উত্তর হিসেবে ধরে নিচ্ছি। এবার যাব পরবর্তী নিয়ম 9 থেকে 12 পর্যন্ত, দর্পণে প্রতিবিম্ব। তাহলে দর্পণে প্রতিবিম্ব অপশন আমার নেই মনে করো। আমাদের পদ্ধতি অনুযায়ী এই দর্পণের এই পাশে দূরত্ব অনুযায়ী আমি সাজাবো। প্রথমে 4 আছে, 4কে আগে রাখবো এবং পাশাপাশি উল্টে দিতে হবে। পাশাপাশি উল্টে দিলে এই হবে, তারপরে 3 হবে, 3 হবে,
এই 3 হবে, তারপরে 6 হবে, এই। এবার আমি হুবহু মিলে চলে আসবো। দেখো তো কোনটার সাথে 4 3 6, বির সাথে হুবহু মিলে যাচ্ছে না? 4 3 6 কিরকম হলো? 4 3, আমার সাথে এটাতে হুবহু মিলছে না, এই 3 মেলেনি। তাহলে সি অনেক সময় ভুল হয়ে করে দেওয়ার কথা ছিল, কিন্তু 3টার জন্য আমি করলাম না, তাহলে আমার বিটাই সঠিক উত্তর হলো। আমার নিয়মে আসতে হবে তোমাকে, তাহলে পরীক্ষার হলে 100% নির্ভুল হবে, 100% নির্ভুল করতে পারবে, আমি বলে দিলাম 100% নির্ভুল। চলে যাব 9-এর পরে 10-এ যাব। 10-এ আমাদের নিয়ম অনুযায়ী আমরা দর্পণের উল্টো পাশে কি করব? দূরত্ব অনুযায়ী এইখানের এই নিচের পাশটা এখানে থাকবে, এই চলে যাবে, এই। এবার এইটা এখানের থেকে নিচের দিকে নিয়ে আসবো, এটাকে উপরের দিকে নিয়ে যাব, এখানে ক্রস চিহ্নটা বসিয়ে দেব। দেখো তো আমাদের নিয়ম অনুসারে আমরা যে চিত্রটাকে উত্তর হিসেবে পেলাম সেটার মতো হুবহু মিলে যাচ্ছে কোনটা? তীর চিহ্নটা বরাবর আমাদের এইটা মিলে যাচ্ছে, সি দাগ মিলে যাচ্ছে পুরো। এবার এইটার সাথে এইটার যে হুবহু মিল পাচ্ছি চোখের সামনে যখন আমার আছে, তাহলে আমরা কি বলতে পারি? আমার ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু 99% কমে গেল। 11 দাগে আসো। 11 দাগে আমাকে কি করতে হবে? দর্পণের ভিতরের দিকে কাছেরটা আগে দূরত্ব অনুসারে, এই এই কোথায় আছে? এইখানে পেয়ে গেছি, সি হবে আমার সঠিক উত্তর। সঠিক উত্তরটি পাওয়া গেল তো? তাহলে 12 দাগে আসো। 12 দাগে আমি কি করব? দর্পণের মধ্যে এই, এবার প্রথমে এই বৃত্তটাকে এঁকে নাও। এবার এই দাগটা যেহেতু এইদিকে আছে, নিচের দিকে কাছে আর উপরের দিকে দূরে এইরকম হয়ে যাবে। এবার কাছের দিকে একটা আছে আর দূরের দিকে দুটো আছে, আর এইটা যেহেতু দর্পণের থেকে দূরের দিকে গেছে, তাহলে এইটা দর্পণের থেকে দূরের দিকে আসবে। তাহলে আমার কিন্তু উত্তর পেয়ে গেছেন। উত্তর আমার হাতে যখনই চলে আসবে তখনই আমি দেখে বলে দিতে পারবো এইটা সঠিক উত্তর। এই জাস্ট এই পদ্ধতিটা অবলম্বন করো, কেউ শেখাবে না তোমাকে। এই যে আমি পদ্ধতি বলছি, আমার এই পদ্ধতি অনুযায়ী তুমি যদি বাড়িতে অনুশীলন করো, তাহলে তোমার 100% ভুল হওয়ার প্রবণতা কমে যাবে। যাব 13 দাগে, কি বলেছে? পেপার ভাঁজ ও কাটিং। তাহলে প্রথমে উপরে গেছি, তারপরে ডান দিকে গেছি, এখানে কাটিং করেছি। এবার আমার পদ্ধতি অনুসারে আমি এগোচ্ছি, দেখো। তাহলে এই পেপারটাকে আমার এখানে কি করতে হচ্ছে? পেপারটাকে এই করলাম, এই। তাহলে আমার পেপারটা কোথায় গেছে? প্রথমে উপরে গেছে, তারপরে ডান দিকে গেছে, আমার এই পেপারটা এখানে আছে। তাহলে এইখানে আমাকে কি করতে হচ্ছে? এই কাটিংটা দিলাম। এবার এই কাটিংটা দেওয়ার পরে আমাকে এবার খুলতে হবে উল্টো দিক বরাবর, উল্টো দিক বরাবর আমাকে খুলতে হবে, এই। এবার এটাকে এই দিকে খুলতে হবে। প্রথমে প্রথমে এইখানে উল্টো দিক, পেপারের ভাঁজটা খোলাটা শিখে গেলে আর অসুবিধা নেই। তারপরে আমাকে খুলতে হবে এই দিক বরাবর। এবার এটাকে এই দিকে নিয়ে আসতে হবে, এই। দেখো তো এরকম চিত্র কোথায় আছে? এইখানে এই উপরের দিকে কোনো ভাঁজ নেই, এই ভাঁজটা থাকবে না, এইখানে আছে। আচ্ছা, এইবার এখানে আরেকটা ভাঁজ রয়েছে, সেটা কিন্তু এখানে দেখায়নি। দেখো এই অর্ধেকটার ভাঁজ, আরেকটা ভাঁজ পড়েছে। এই ভাঁজটা তুমি যদি বুঝতে না পারো, এখানে এই ছবিতে দেখায়নি সেটা, এই ভাঁজটা বুঝতে পারলে তবে তোমার চিত্র অঙ্কন করা সঠিক হয়ে যাবে। দেখো তোমার কাছে ভাঁজ রয়েছে এইটুকু, এইটুকু। এবার এটাকে খুলতে হবে এইটুকু, এটুকু খুললে কি হচ্ছে? এইটা পেচ্ছে। এবার এইটাকে আবার এই দিকে খুলেছে, তাহলে এইবার আমার সঠিক হচ্ছে এই, আর এইটা এই আসবে।
এবার এটাকে নিচের দিকে যখন আমি খুলবো তখন আমাকে এইরকম এই একটা চিত্র তৈরি হয়ে যাবে ভেতরে, এইদিকে এইরকম একটা তৈরি হবে, এইরকম একটা তৈরি হবে। তাহলে এই অপশনটা আমার সাথে মিলে যাচ্ছে। দেখো এই ভেতরের এই দুটোকে লক্ষ্য করেই কিন্তু আমি বুঝলাম এখানে আরেকটা ভাঁজ ছিল, সেটা দেখায়নি। তাহলে আমাদের নিয়ম অনুসারে কি হবে, উত্তর আগে আমাকে নিজে তৈরি করতে হবে, তারপরে সেটা হুবহু মিলছে কোথায় সেটা দেখতে হবে। জাস্ট এই পদ্ধতি অবলম্বন করলে তোমার কিন্তু অনেক সহজ হয়ে যাবে পরীক্ষা। সহজ লাগছে তো? 200টি মক টেস্ট বুকিং করার জন্য হোয়াটসঅ্যাপে 9932224569 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে। মক টেস্টের কোশ্চেন পেপার পেয়ে যাবে। এবার যাব 14 দাগে। 14 দাগে কি আছে দেখি। প্রথমে এইদিকে ভাঁজ করলো, তারপরে এইদিকে ভাঁজ করলো, এইবার কিন্তু দ্বিতীয় ভাঁজটা করেনি। তাহলে আমার এইখানকার মধ্যে আমার কোথায় যাচ্ছি, প্রথমে ডান দিকে গেলাম, তারপরে উপর দিকে গেলাম, অর্থাৎ এইখানে আমার ঘরটা কোথায়। তাহলে আমার ঘরটা হচ্ছে, আমার ঘর এইটা। এই ঘরটা চিহ্নিত করতে পারলে হয়ে যাবে। এই কাটলাম। এবার আমি উপর দিকে যেহেতু গেছি তাহলে আমাকে নিচের দিকে আগে আসতে হবে, তাহলে এখানে এই। এবার আমি এই দিকে যেহেতু গেছি উল্টো দিকে আমাকে এগোতে হবে, উত্তর করার জন্য উল্টো দিকে এগোতে হবে। এইদিকে যখন যাবো এটা তৈরি হবে। তাহলে আমার উত্তর কিন্তু এই অপশানে পেয়ে গেছি আমি, এই অপশানে উত্তর খুঁজে পেয়ে গেছি। তাহলে আমাকে আমার নিজের উত্তরপত্র আমাকে তৈরি করে নিতে হবে। বোঝা গেল? নিজের উত্তরপত্র যখনই তুমি নিজে তৈরি করে নেবে, দেখো তোমার উত্তর কিন্তু সঠিক হয়ে গেল। 15 দাগ। প্রথমে এই দিকে গেল, তারপরে এই দিকে গেল, তারপরে কোনাকুনি কাটলো। তাহলে এবার আমার দেখতে হবে আমার যে চিত্রটা তৈরি করছি আমি, প্রথমে আমি এই দিকে গেলাম, তারপরে এই দিকে গেলাম, তারপরে আমি অর্ধেকটা কাটলাম। অর্ধেকটা কেটে এই উপরের দিকে আর এইখানে, এইটাকে যখন ভাঁজটা খুলবো, এর উল্টো দিকে যখন খুলবো তখন এইটা এইরকম এসে পড়বে। এবার আমাকে নিচের দিকে ভাঁজটা খুলে আনতে হবে। নিচের দিকে যখন আমি ভাঁজটা খুলে আনবো তখন এটা এইভাবে পড়বে, আর এইটা এইভাবে পড়বে, মাঝখানে দাগটা থাকবে না। এটা এইভাবে পড়বে, এটা এইভাবে পড়বে, এটা এইভাবে পড়বে, এটা এইভাবে পড়বে। এবার এটাকে উল্টো দিকে নেব, তখন কি হবে, তখন এইটা এইটা চলে যাবে এইরকম, এটা চলে আসবে এরকম, এই একটা আসবে মিডিলের এই যে এই জায়গাটা কিন্তু দাগটা দেখা যাবে না। হ্যাঁ, ভরাট করে দিচ্ছি তাহলে তুমি বুঝতে পারবে। কালো করে দিলাম মনে করো, কেটে ফেলেছে, এটুকু নেই। এবার এটা এই আসবে, এই আসবে, এই আসবে, এই আসবে, এই 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 কোথায় আছে দেখি। এবার আমি যে চিত্রটা অঙ্কন করেছি তার সাথে আমার হুবহু মিলে যাচ্ছে, এইটা এইটা মিলে যাচ্ছে। মাঝখানের দাগগুলোকে নেই কল্পনা করতে হবে, এই দাগগুলো মাঝখানের দাগগুলো নেই মনে করতে হবে। তাহলে এই জায়গাটা আমার মিলে যাচ্ছে। যাব 16 দাগে। 16 দাগে কি আছে, প্রথমে উপরে গেল, তারপরে বাম দিকে আসলো, তারপরে অর্ধেক কাটলো। তাহলে এবার আমাকে সেই জায়গাটায় পৌঁছাতে হবে। প্রথমে উপরে গেল, বাম দিকে আসলো, তারপরে এই জায়গাটা কাটলো, এই জায়গাটা এইটুকু কেটে দিল, এটুকু কেটে দিল, আর এখানে একটা এই দিল। তাহলে এটা যখন খুলবো তখন এটা কাটা পড়ে যাবে, এটা কাটা পড়ে যাবে, আর এইখানে এটা চলে যাবে। এবার এটাকে যখন আমি আবার এই দিকে যাব, এবার তখন কি হবে, তখন এই দাগটা এইরকম হয়ে যাবে, এই, আর এটা এখানে যাবে, এটা এখানে যাবে। এবার উপরের দিকে গেছিলাম, আমি নিচের দিকে যাব, উল্টো দিকে যেতে যেতে আমার এগোতে হবে। এইটা এই চলে আসবে, কাটা দাগাটা আমি লাল কালি দিয়ে কাটা বোঝাচ্ছি। এটা এই যাবে, এটা এই যাবে, 0 0 0 0। তাহলে এটা কোথায় মিল পাচ্ছি আমি, আমি মিল পাচ্ছি এইটার সাথে, অনেকে মনে করতে পারো কিন্তু এইটার সাথে হুবহু মিলে যাচ্ছে। দেখো শূন্যগুলো আর চতুর্ভুজের অবস্থান দেখো, এটা মিলে যাচ্ছে। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে ডি। এবার যাব 17 দাগে। 17 দাগে কি আছে, 17 থেকে 20 চিত্র জোড়া দিতে বলেছে। এই চিত্র, এই চিত্র, এই চারটে চিত্র জোড়া দিলে কোনটা তৈরি হচ্ছে,
এ দাগেরটা কি তৈরি হচ্ছে, হচ্ছে না, এই চিত্রটা কেমন এটা? তাহলে আমি বলতে পারি ওইটা তৈরি হচ্ছে না, ওটা বাদ দাও। এবার এই চিত্রটার দিকে তাকাও, ডি চিত্রটার দিকে। এইটা, এই যে এইটা, এই যে এইটা, এই যে এইটা, এই যে, তাহলে এই চারটে চিত্রকে, এখানে কোনো নিয়ম নেই, এখানে চারটে চিত্রকে খুঁজে বের করতে হবে তোমাকে উত্তরের মধ্যে থেকে। এটা হচ্ছে এখানকার টেকনিক। এই টেকনিক অবলম্বন করলে তুমি কিন্তু পরীক্ষায় পাশ করে যাবে। যাব 17-র পরে 18 দাগে তিনটে চিত্রকেই খুঁজে বের করতে বলেছে। তাহলে এই চিত্রটা, এই যে এই চিত্রটা, এই যে এই চিত্রটা, এই যে, এ সঠিক উত্তর। আর কোনো জায়গায় কি আছে এটার সাথে মিলছে না, মিলছে না, মিলছে না, তাহলে এ হবে এখানে সঠিক উত্তর। যাব 19 দাগে। 19 দাগে এই যে, এই যে এই চিত্রটা এখানে আছে, এইটা এখানে আছে, আর এই ত্রিভুজের আকৃতিটা এখানে মিলছে না, আর এটা তো মিলবে না, এটা মিলবে না, তাহলে এই দুটো বাদ দিলাম আমি। এইটা মিলে যাচ্ছে, দেখো, তাহলে এ হবে এখানে সঠিক উত্তর। 20 দাগ। 20 দাগে এই চিত্র চারটে কোথায় আছে, এই চারটে চিত্রকে একটুখানি চেপে দাও, মিশে গেলে এই হয়ে গেল, এই হয়ে গেল, এই হয়ে গেল, এই হয়ে গেল, তাহলে সি দেখো হুবহু মিলে যাচ্ছে। এই 21 দাগ। 21 দাগে লুকানো চিত্র, এই চিত্রটা কোথায় লুকিয়ে আছে, এক্ষেত্রেও কিন্তু তোমাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথমে এইটাকে খুঁজে বের করো, এটাকে খুঁজে পেয়েছি, এটাকে খুঁজে পেয়েছি, এটাকে খুঁজে পেয়েছি, এটাকে খুঁজে পেয়েছি, অর্থাৎ ওইটাকে দেখে লাভ নেই। এইটার সাথে এইটা কোথায় আছে দেখো, এইটার সাথে এইটা এখানে লুকিয়ে আছে, তাহলে এই চিত্রটার মধ্যে, এই চিত্রটা কিন্তু এই চিত্রটার মধ্যে লুকিয়ে রয়েছে। 22 দাগে আসে। 22 দাগে এই যে চিত্রটা, এটা কোথায় লুকিয়ে আছে দেখতে হবে। ওই চিত্রটা লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে ডির মধ্যে। কোথায়? এই যে, এই দেখো, এই গেলাম, এই গেলাম, এই, বাকিটুকু আমার আর দরকার নেই, আমার চিত্র আমি খুঁজে পেয়ে গেছি, তাহলে ডি হবে এখানে সঠিক উত্তর। 23 দাগে যাব। এই দাগটা, এই 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 একটা জায়গাতেই খুঁজে পাচ্ছি, তাহলে এ হবে সঠিক উত্তর। এই দাগটাকে খুঁজে বের করতে হবে। 24 দাগে আমাকে এই যে এল এর মতন যে পার্টটা রয়েছে সেটাকে খুঁজে বের করতে হবে। তাহলে দেখো, এই জায়গা থেকে এইটুকু গেলাম, এইটুকু গেলাম, এই গেলাম, এই দেখো, এই জিনিসটা খুঁজে পেয়েছি, তাহলে বি হবে এখানে সঠিক উত্তর। 24 গেল। 25-এ যাব। 25-এ বলেছে হুবহু মিল, এইটার সাথে হুবহু মিল। এতক্ষণ তো আমরা হুবহু মিলের মানে প্রয়োগ করেই আসলাম। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা দাগ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা দাগ, এই পাঁচটার সাথে এই পাঁচটার দাগ হুবহু এটার সাথে এটা মিলে যাচ্ছে, সি সঠিক উত্তর হচ্ছে। যাব 26 দাগে। এই পাতা একটা, দুটো, তিনটে দাগ আছে, একটা, দুটো, তিনটে দাগ, একটা, দুটো, তিনটে দাগ, একটা, দুটো, তিনটে দাগ। এবার দেখো, এই দাগগুলোকে লক্ষ্য করতে হবে আমাকে, যে এই যে এই জায়গাটা লক্ষ্য করো, এইখানে কিন্তু এই পাতায় এটা অন্যরকম রয়েছে, আর এই পাতায় এটা অন্যরকম রয়েছে, শুধু এই পাতাটায় একই রকম দাগ পাচ্ছি, অর্থাৎ আমার এ দাগ মিলে যাচ্ছে। 27 দাগে দেখো, 27-এ কি আছে, এখানে এই চিত্র, এইটা বাদ দিয়ে বাকি তিনটে একই রকম হচ্ছে, কিন্তু মাঝখানে ক্রস চিহ্ন এইখানে আছে, আর এগুলোতে কিন্তু এইটাতে ক্রস চিহ্ন, এইটাতে যোগ চিহ্ন আছে, এইটাতে ক্রস চিহ্ন, এই ডি দাগের সাথে মিলে যাচ্ছে। এ দাগে কেন মিলছে না? এই জায়গাটা ফাঁকা রয়েছে, দেখো, এই জায়গাটা তো ফাঁকা নেই, এই জায়গাটা এই একসাথে মেশানো আছে, এই, তাহলে ডি হবে এখানে সঠিক উত্তর। 28 দাগে আসে।
28 দাগে হুবহু এইটার সাথে কোথায় মিলে যাচ্ছে, নিচের পার্টটা লক্ষ্য করলে এই জায়গাটা মিলে গেল, বাকিগুলো কোনোটার সাথে মিলছে না, নিচের পার্ট, তাহলে সি হবে। ঠিক আছে, কত সহজে পাওয়া যায়। 29 দাগ উন্মুক্ত চিত্র। উন্মুক্ত চিত্রের নিয়ম কি? এই, এবার এইটাকে মুছে দাও, এটাকে মুছে দাও। কোন পার্টটার সাথে মিলে গেল? এর সাথে মিলে গেল। আচ্ছা, 29-এর পরে 30-এ আসো। জাস্ট এটাকে বাড়িয়ে দিয়ে চিত্রটাকে সম্পূর্ণ করে যেটা প্রথমে ছিল সেটাকে মুছে দাও। কোনটার সাথে মিলে গেল? এর সাথে মিলে গেল, তাই না? ডির সাথে মিলেনি, এই জায়গাটা বেশি মোটা, তাই না? 31 দাগে আসো। 31 দাগে এটাকে ভরাট করে দাও, এ দাগেরটা পাবো, এ দাগেরটা পাচ্ছি। এই 2 দাগের এইটা প্রায় সমান, এরকম হবে না, একটু খাঁজ আছে, এই খাঁজটা দেখো, এই খাঁজটা লক্ষ্য করো। 32 দাগে আসো, কিচ্ছু না, এটাকে জোড়া দিয়ে দাও আর এটাকে মুছে দাও, ঢেকে রাখো, পরীক্ষার হলে ঢেকে রাখবে। তাহলে আমরা পাচ্ছি ডি। এ কিন্তু অনেক বেশি চওড়া হয়ে যাচ্ছে, আবার এই জায়গাটা বেশি সরু হয়ে যাচ্ছে, তাহলে ডি হবে সঠিক উত্তর। 33 দাগে আসো। 33 দাগে আছে সিরিজ। এখানে আমরা কি করব? 1 2 3 4 5 6 7 8টা টুকরো করব। তাহলে এখান থেকে এখানে এক ঘর সরে আসলো, এখানে আর এক ঘর সরে আসলো, এখানে কি হবে? এখানের উত্তরপত্র আমার নিজেকে তৈরি করতে হবে, এই আর এক ঘর এই কোনায় চলে আসবে, তাহলে বি হবে সঠিক উত্তর। অর্থাৎ একই দিকে সরছে, একই দিকে সরছে এই বিন্দুটা। এবার যাব 34 দাগে। 34 দাগে কি হচ্ছে? এইটার এই মাথাটা লক্ষ্য করো, এখান থেকে উপরে উঠলো, এই আসলো, এখানে এই গেল, এখানে কি করবে? এটা এখানে এই রকম ঘুরে যাবে, এই ঘুরে গেল। এবার এই দাগটা এরকম দিয়ে দাও, এই, তাহলে উত্তর কোথায় আছে আমার? আমার এই চিত্রের সাথে মিলে যাচ্ছে কোথায়? বি অপশন মিলে যাচ্ছে। এটাও নিজে তৈরি করে নিতে হবে, তারপরে হুবহু মিল করতে হবে। 35 দাগে আসো। 35 দাগে কি হচ্ছে দেখো, এই দাগগুলো কোনাকুনি ছিল, পরেরটা সোজাসুজি হলো, তারপরটা কোনাকুনি হলো, দাগগুলো বারবার সরছে, কিন্তু দাগগুলো এখান থেকে এখানে আসলো, এখানে আসলো, এবার এখানে যাবে, তাহলে এখানে গিয়ে কি হবে? কোনাকুনি আছে, সোজাসুজি হয়ে যাবে, 3টে দাগ, সোজাসুজি 3টে দাগ, দেখো বি অপশনে পাওয়া গেছে। লজিক গুলোকে লক্ষ্য করো। এবার 36 দাগে কি আছে? 36 দাগে আমরা পাচ্ছি যে এটা যেদিকে ছিল পরের বার উল্টে গেল, তারপরের বার আবার উল্টে গেল, তারপরের বার আবার উল্টে যাবে, এই গেল একটা জিনিস। এইটা যেমন ছিল উল্টে গেল, আবার এদিকে উল্টে গেল, আবার এদিকে উল্টে যাবে, এই হয়ে গেল। এবার এই ক্রস চিহ্নটা এখানে ছিল, নিচে আসলো, এখানে গেল, এরপর এবার উপরে যাবে, এখানে ক্রসটা আসবে। আর ক্রসটা যেই বসিয়ে দিতে পারলাম, ক্রসের থেকে এই ডান দিক বরাবর ঘুরে দেখো, ক্রসের পরে আছে প্লাস, তারপরে আছে ভাগ, তারপরে আছে শূন্য, তাহলে ক্রস ভাগ, ক্রস যোগ ভাগ শূন্য, ক্রস যোগ ভাগ শূন্য, সি দাগের সাথে মিলে গেল। 36 দাগ পারা গেল। 37 থেকে 40, এই এই দুটোর যা মিল, এই দুটোর তাই মিল। কি করতে হবে দেখি? 37 দাগে, 37 দাগে আমি পাচ্ছি এইটাকে, এই ত্রিভুজটাকে উল্টে দিয়েছে, তাহলে এইটাকে উল্টে দিতে হবে, এইটাকে উল্টে দিতে হবে, সি অপশন হয়ে যাবে, তাই না? সি হবে এখানে সঠিক উত্তর। 38 দাগ, 38 দাগে পাচ্ছি যে বৃত্তটা বাইরে গেল, ষড়ভুজটা ভিতরে ঢুকলো, এখানেও তাই হবে, ষড়ভুজটা ষড়ভুজটা বাইরে চলে আসবে এবং বৃত্তটা তার মধ্যে ছোট হয়ে যাবে। কোথায় আছে? এই অপশনে আছে। 39 দাগে আসো। কি আছে? এই যে কালো পাশটা নিচের থেকে এই পাশে সরে গেল, এরও কালো পাশটা এরকম নিচে সরে যাবে, তখন কি হবে? তখন এইরকম একটা
চিত্র গঠিত হবে। এইটা কালো হয়ে যাবে তখন, এই পাশটা, আর এই পাশের দাগগুলো এরকম হয়ে যাবে। কোথায় আছে? ডি দাগে আছে। বোঝা গেল? 40, এই 39-এর পরে এবার 40 দাগ। 40 দাগে এই সমান সমান গুলো কালো হয়েছে, দেখো সমান সমান গুলো কালো হয়েছে। তাহলে এর এইগুলোরে কালো করতে হবে, এইটারে কালো করে দিলেই উত্তর চলে আসবে। কোথায় আছে? ওটাকে কালো করে দিলে, আর ভেতরের পাশে কালো হবে না, এই জায়গাটা কালো হবে না, তাই সি হবে সঠিক উত্তর। হলো? তাহলে আমরা 40টা ফিগার দেখে নিলাম। এবার আমাদের যেতে হবে অঙ্কে। তো আজকের ক্লাসটা অনেক দীর্ঘ হবে, কারণ মক টেস্ট দিচ্ছ তুমি। পরীক্ষার হলটাকে চোখের সামনে নিয়ে আসো। পরীক্ষায় 100% নম্বর পেতে হবে। লাস্ট টাইম সাজেশন ফলো করতে হবে আর পরীক্ষা দিয়ে যেতে হবে কন্টিনিউয়াসলি। যোগাযোগ করবে আমাদের সাথে 9932224569 এই নম্বরে। 41 দাগে 52 থেকে ছোট 3-এর গুণিতক কয়টি? তাহলে 3-এর নামটা পড়ো। 3 অক্ষে 3, 3 11 33, 3 12 36, 3 13 49, 3 14 42, 3 13 39, 3 15 45, 3 16 48, 3 18 54, 3 17 51, 3 17 51, এরকম 3 18 54, 54 52 বেশি হয়ে যাচ্ছে। তাহলে 3 17, 17টি হবে সঠিক উত্তর। হলো? 42 দাগ। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত? 10-এর পরে 4টে নয়। এই হচ্ছে সঠিক পদ্ধতি। 10-এর পরে 4টে নয়। তাহলে 10-এর পরে 4টে নয় এই অপশনে আছে। এবার চলে যাব 43 দাগে। এটি মৌলিক সংখ্যার বর্গের মোট কয়টি উৎপাদক থাকে? ধরো 3-এর বর্গ সমান সমান 9। 3টি থাকে। কি থাকে? 1 থাকে, 9 থাকে, আর সেটা থাকে। 3টি মনে রাখবে, আজীবনকাল 3টি। এটা কি বলেছে? সরল করতে বলেছে, তাই তো? তাহলে সরলে আগে ভাগের কাজ হয়। এই ভাগটা আগে করো। ভাগটা করলে হচ্ছে 1003 মাইনাস, এই ভাগের কাজটা যদি আগে করে নেই তাহলে 21 হয়। তার সাথে আবার 6 গুণ হয়, যোগ 34 হয়। তাহলে 1003 মাইনাস 6 অক্ষে 6, 6 দুগুণী 12, যোগ 34। এবার আমি 34 যোগ পরেও করতে পারি, আগেও করতে পারি। 6 6 আর 4 আর 3 7, 6 আর 7 13, 3 আর 7 10, 2 আর 8 সঙ্গে 34, 4 আর 7 11, আর 7 আর 3 10 আর 1 11, 8 আর 1 9, 911 বি অপশনে আছে। তাহলে আমাদের একদম সহজ ভাবে এগিয়ে যেতে হবে পরীক্ষার হলে। কোনো ভয় করলে চলবে না। জাস্ট রাফ কাগজে তোমাকে সমাধানগুলো করে দেখতে হবে। একে শতকরা হারে পরিণত করলে কত হয়? শতকরা হার তো পরীক্ষায় আসবে না, তারপরে এটা রয়ে গেছে। আমি শিখিয়ে দিচ্ছি। 61.07। একে শতকরা হারে প্রকাশ করতে হবে। আগে এর দশমিকটাকে তুলে দাও। 61.07 বাই এই ইন্টু 100%। 100% করে দাও। 100% ইন্টু 100%। তাহলে 100 কাটা যাবে। 61.07%। 61.07% শতকরা হারে প্রকাশ করলে এই যে এই অপশনে আছে। আমি খুঁজেই পাচ্ছিলাম না। এবার আমরা যাব পরবর্তী যে দাগ নম্বর 46 দাগে। এর 3 দশমিক আসন্ন মান কত? আসন্ন মান দশমিকের পরে 1 2 3, 3-এর পরে 762 আছে। 762 যদি থাকে তাহলে 500-র বেশি আছে, তাহলে 3 হয়ে যাবে 4। তাহলে 976.674 হয়ে যাবে। তাহলে 674 সি অপশনে পেয়ে গেছি। এবার যাব 47 দাগে। 4/7 এবং 4/9 এদের অন্তর বড় কোনটা? এটা বড় আর এটা ছোট। তাহলে 7 নং 63
9 4 নং 36 মাইনাস 7 4 7 28, তাহলে 8 আর 6 বাই 63, 3 দিয়ে 2, 3 দিয়ে 21, তাহলে 2/21। 2/21 আছে কোথাও? নেই। তাহলে কি করে হবে? আবার নতুন করে করতে, যদি পরীক্ষার হলে এরকম তোমার ভুল হয়ে যায় তাহলে তুমি কি করবে? নতুন করে করবে। দেখো 4/7 মাইনাস 4/9, তাহলে বড় কোনটা ছোট কোনটা? আমি যেটা বসিয়েছিলাম সেটা কি বড় ছিল? দেখো 4/4, নিচে যে উপরে একই আছে, নিচে ছোট থাকলে সে বড় হয়। তাহলে 7 নং 63, 9 4 নং 36 মাইনাস 4 7 28, তাহলে 8 হচ্ছে, 8/63 হচ্ছে। 8/63 বিয়োগ করতে গিয়ে 6/63 করেছিলাম। এই যে 6/63, এই 6/63 পরীক্ষার হলে আমার হতেই পারে। এবার এইটা হবার পরে তুমি যদি অঙ্কটাকে পুনরায় না করো, পদ্ধতিটা মনে রাখো। ভুল হলে পদ্ধতিটা মনে রাখো, ভুল হতেই পারে, ভুল হওয়াটা কোনো অন্যায় না। ভুলের পরে তোমাকে মুছে দিয়ে নতুন করে করতে হবে। এবার দেখো 8/63, এই 6/63 কোনো রকম ভাবে তুমি আর উত্তরে মিল পাচ্ছিলে না, তাহলে 8/63 তোমাকে কিন্তু পেয়ে যেতে হবে, তুমি পেয়ে যাবে যদি নতুন করে আবার অঙ্কটাকে শুরু করো। একটু সময় নষ্ট হলো কিন্তু তোমার অঙ্কটা ভুল হলো না। এবার এদের লসাগু ও গসাগু এর গুণফল কত? তাহলে 12 24, লসাগু নিজেরা করতে শুরু করে দাও। 24 36 48, 2 দিয়ে 6, 2 দিয়ে 12, 2 দিয়ে 18, 2 দিয়ে 24, 2 দিয়ে 3, 2 দিয়ে 6, 2 দিয়ে 9, 2 দিয়ে 12, 3 দিয়ে 3 ওকে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, 2 দিয়ে 1, 2 ওকে 2, 3 এর মধ্যে যাচ্ছে না, 2 দুগুণে 4, তাহলে 2 দুগুণে 4, 4 3 4 12, 12 দুগুণে 24, আর এদিকে 6, তাহলে 24 গুণ 6, লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 4 ছক 24, 4 ছক 24, হাতে 2, 6 দুগুণে 12, 144। আর গসাগু কোন পর্যন্ত হচ্ছে? এই সবকটার মধ্যে যা যা গসাগু হয়, তাহলে গসাগু হচ্ছে কত? গসাগু হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24। তাহলে লসাগু আর গসাগু দুটোই আমরা পেয়ে গেছি। এরকম ভাবে লসাগু গসাগু নির্ণয় করেও তুমি করতে পারো, বা অন্য একটা টেকনিকও আছে। 144 কে তুমি এবার 24 দিয়ে গুণ করে দাও, করলে তুমি পাবে, করে দেখো 3456, 3456 কোথাও পাচ্ছ না, তাই তো? লসাগু গসাগু এর গুণফল। তাহলে এবার আমাকে একটা কাজ করতে হবে, আমি এই পদ্ধতিতে যাব না, পুরো লসাগুটা কত হচ্ছে? 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 2, আর গসাগু কত হচ্ছে? এটুকু হচ্ছে। তাহলে এর সাথে গুণ করব, গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2, তাহলে এবার 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 ছক 24, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24, আর 3 দুগুণে 6। এবার ছোট ছোট করে 24 গুণ 24 গুণ 6, 34456, 34456 লসাগু ও গসাগু এর গুণফল। এছাড়া তো আমি দেখছি না, তাহলে এখানে উত্তরের অপশনে কিন্তু কোথাও পাচ্ছ না তুমি, তাহলে তোমার নিশ্চয়ই কোথাও ভুল হয়েছিল। এবার দুবার দেখার পরে যদি তোমার ভুল হয়ে থাকে, তখন তুমি কি করবে? আবার নতুন করে 12 24 36 আর 48 আর একবার লসাগু করবে। 2 দিয়ে 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 18 দুগুণে 36, আর 2 4 24, আবার 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, আবার 3 দিয়ে করলে 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12। তাহলে এই জায়গাটায় আমার একটা ভুল হয়ে গেছিল, এবার ধরা পড়ে গেছে। কোন জায়গাটা ধরা পড়েছে সেটা এবার আমাকে দেখতে হবে। 3 দিয়ে 1, 2 3 4, এইবার যাব 2 দিয়ে, 2 দিয়ে করলে 1 1 3 2। দেখো এই পর্যন্ত হচ্ছে গসাগু পাচ্ছি, এই দুইটাকে ধরাটা অতিরিক্ত হয়ে গেছিল। তাহলে আমার যে পর্যন্ত গেছিল
তার মধ্যে থেকে 2 যদি বাদ দেয় 1728, তার অর্ধেক পর্যন্ত হলে 1728 পর্যন্ত আমার উত্তর কিন্তু সঠিক ছিল। তাহলে কি করলাম, কি করেছি, এই কটাকে নেও, 2 দুগুণে 4, 3 4 12, আর এই পুরোটাকে নিলে 12 দুগুণে 24, আর 6 24, 144। এবার গুণটা করে দেখো, মিলে যাবে। তাহলে ভুল হলে কিন্তু আমাকে ঠান্ডা রাখতে হবে মাথাটা। 49 দাগে 99তম গুণিতক থেকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বড়? তাহলে 99 এর 99তম গুণিতক হচ্ছে এইটা। এবার দুটো নয় গুণ করলে কত হয়, গুণটা করেও তুমি দেখতে পারো, অথবা আমার যে সূত্র আছে তাতে কি বলেছিলাম আমি বলেছিলাম 81, দুটো নয় মিলে 4টে অঙ্ক হচ্ছে, 4টে অঙ্ক যদি হয় তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা 9 বসে যাবে। এটা হচ্ছে, আবার যদি এইটা হতো, তুমি বুঝতে পারছো না, এই জায়গাটা এবার বুঝতে পারবে। 1 2 3 4 5 6টা, তাই তো? তাহলে 81, এই দেখো 6 অঙ্ক বানাতে হবে, মিললো। 4টে 9 গুণ করলে কত হয় জানো? 4টে 9 ইন্টু 4টে 9, নিমেষে করে দেবো, 81। তাহলে 4 আর 4 8, তাহলে 1 2 3, 1 2 3, দেখো 8টা অঙ্ক হয়ে গেল। তাহলে এইটা, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9 9, এই। এবার এর থেকে বিয়োগ করো 9801, তাহলে 8 9 1, 198। 198 সি অপশানে কিন্তু পাওয়া গেছে। অঙ্ক আজকে পরীক্ষা দেওয়ার সময় তোমাদের কারো 20টা, কারোর 25টা, কারোর 30টা ভুল গেছে। এই ভুলগুলোকে যাওয়ার জন্য আমি কিচ্ছু বলিনি তোমাদের, ভুলগুলোকে আস্তে আস্তে কারেকশন করো। মনীষা লাহার কাছে 31টি 50 পয়সার আদুলি ও 43টি 2 টাকার নোট ছিল। সে এত টাকা খরচ করে ফেলেছে, এখন তার কাছে কত টাকা আছে? দেখো, 31টি 50 পয়সা মানে এত টাকা, অর্থাৎ 31-এর সাথে গুণ করবে 0.5, 15.5 টাকা। আর 43টি 2 টাকা, 43টি 2 টাকা, তাহলে 3 দুগুণে 6, 4 দুগুণে 86 টাকা। তাহলে তার কাছে মোট কত হচ্ছে? 86 যোগ 15.5, তাহলে 86-র সাথে 15.5 যোগ করলে হয় 101.5 টাকা। তার থেকে সে আবার খরচ করে ফেলেছে কত টাকা? 19.64। তাহলে 19.64 যদি বিয়োগ করো তাহলে 81.86, এই টাকাটা তার কাছে আছে। 81.86, 81.86 ডি অপশনে আছে। 51 দাগে যাব, 22 জনের গড় বয়স 9 বছর, তাদের মধ্যে 20 জনের গড় বয়স এত হলে অন্য 2 জনের গড় বয়স কত? কিচ্ছু না, 22 জনের মোট বয়স বের করো, তার থেকে 20 জনের মোট বয়স বিয়োগ করে দাও, কত হয়? তাহলে 22 জনের 9 দুগুণে 18, 9 দুগুণে 18 আর 19, আর 20 জনের হচ্ছে কত? হচ্ছে শূন্য থাকলো, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 17, 170 বিয়োগ করে দাও, থাকলো 8 28। 2 জনের মোট বয়স 28, 2 দিয়ে ভাগ করলে 14 বছর হচ্ছে বাকি 2 জনের গড় বয়স। এই সংখ্যা দুটির গসাগু কত? 505 আর 808। 505 808, তাহলে 505 808, 505কে কত দিয়ে ভাগ করা যায় দেখো তো? 505 ভাগ 101, 101 দিয়ে ভাগ করা যাচ্ছে, দেখো 101, 5 হচ্ছে 8 হচ্ছে, তাহলে 101 হবে হচ্ছে এদের কি হবে? গসাগু হবে। 53 দাগ, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 26 মিটার এবং প্রস্থ 13 মিটার হলে উহার ক্ষেত্রফল ও পরিসীমার সমষ্টি কত? ক্ষেত্রফল কত? 26 গুণ 13 কত? তাহলে 26 গুণ 13 করে দেখো 338 হচ্ছে। আর পরিসীমা কত? 26 যোগ 13 গুণ 2, তাহলে 26 যোগ 13 39 গুণ 2 78।
এদের সমষ্টি। এই 78-এর সাথে 338 যোগ করলে হয় 416। 416 হবে এদের সমষ্টি। কোনো একক ব্যবহার করা যাবে না এখানে, কারণ দুটো, একটা বর্গমিটার, এটা হচ্ছে বর্গমিটার, আর এটা হচ্ছে মিটার, এদের তো যোগ করা যায় না। এমনি জাস্ট সংখ্যাগুলোর যোগফল চেয়েছে এখানে। 54 দাগে 1.3 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের আয়তন কত? তাহলে 1.3 মিটার বাহু বিশিষ্ট হলে 1.3 গুণ 1.3 গুণ 1.3, তিনটের গুণ করতে হবে। 1.3 গুণ 1.3 গুণ 1.3, তাহলে হচ্ছে 2.197। পয়েন্টটা দেব না, তাহলে 2197। একটা, দুটো, তিনটের আগে দশমিক এলে এখানে চলে আসবে। তাহলে 2.197 ঘনমিটার। এটা ডি হবে সঠিক উত্তর। 55, একটি বাস 4 ঘন্টা 15 মিনিটে এত কিমি পথ অতিক্রম করতে পারলে বাসটির গতিবেগ মিটার পার সেকেন্ডে কত? 4 ঘন্টা 15 মিনিট। 255 কিলোমিটার থেকে মিটারে চলে যাও, আর সময় দিয়ে ভাগ করে দাও। 4 ঘন্টা 15 মিনিট, তাহলে 3600 সেকেন্ড গুণ 4 যোগ 15 মিনিট ইন্টু 60 সেকেন্ড, তাহলে 004 ছক 24 3 4 12 14 যোগ 0 6 15 90। তাহলে আমার কত হচ্ছে? 3600 গুণ 4 করে পেয়েছি 14,400। তার সাথে যোগ করেছি 15 গুণ 6 6 15 90 900 করে আমি পেলাম 15,300। তাহলে এবার এই 255,000 এত মিটার, 1 2 3 000 ভাগ 15,300 ভাগটা করে দেখো। এই ভাগ করে দিলাম, ভাগটা করার পরে আসবে 16.66। 16.66। ভাগটা করতে একটু সময় লাগবে। দেখো, আমি যেহেতু মানে প্রশ্নটা কঠিন করেছিলাম, একটু কঠিন এই সেন্সে করেছিলাম, সময়টা তোমার বেশি ব্যয় করাতে চেয়েছি। এরকম দু একটা অঙ্ক থাকবে, তার জন্য তোমাকে একটু প্রস্তুতি নিতে হবে। আমি তো লাস্ট 2 মাস শুধু সহজ অঙ্ক করিয়ে গেলাম, এবার একটু কয়েকটা কঠিন অঙ্ক করতে তো হবে। 56, যত টাকার 1/3 25 টাকা, তার 1/5 কত? তাহলে যত টাকার 1/3 25 টাকা, এক্স এর 1/3 25 টাকা ধরে নিলাম। এর মানে কি? এর মানে হচ্ছে গুণ। তাহলে এক্স ইকুয়াল টু কত? 75 টাকা। 3 ওই পাশে গিয়ে গুণ হয়ে গেল 75 টাকা। তার 1/5 কত? 15 টাকা। দেখো, এই এক্স মানে 75 টাকা, তার 1/5 15 টাকা হবে। 57, তরুণবাবু তার আয়ের 38% সঞ্চয় করে। তার আয় যদি 5,000 টাকা হয়, তাহলে খরচ কত? দেখো, 38% সঞ্চয় করে, তাহলে 100% থেকে 38% বিয়োগ করে দাও, খরচটা বেরিয়ে গেল। বাকিটা তো খরচ করে ফেলে, তাহলে 62% সে খরচ করে। তাহলে 50,000 ইন্টু 62%, পার্সেন্টেজ তুলে দিলে ভাগ হয়ে যায় 100 দিয়ে। এই তাহলে 0 0 থাকলো, 5 দুগুণে 10, 5 ছক 30, 31,000 টাকা। 31,000 টাকা সে খরচ করে। এই অঙ্ক আসবে না পরীক্ষায়, 0% সম্ভাবনা আছে। এই অঙ্ক নেই এবার। তারপরে আগে ছিল তাই, এত এর এত পার্সেন্ট, এত এর এত পার্সেন্টের মধ্যে পার্থক্য কত, এটা তোমার সিডাব্লিউ থাকলো, করে নাও। দেখো, 164 এর 22%, 164 ইন্টু 22 ভাগ 100 কত হয় বলো তো? এটা হয় হচ্ছে 36.08। আর 164 এর 36% ভাগ 100 করে দিলে 59.04। তাহলে 59.04 থেকে মাইনাস করতে হবে 36.08, উত্তর হবে 22.96। এটা আসবে। সিডাব্লিউ করে দেখো।
করে দেখো, এই আসবে। মিলন 13% সরল সুদের 700 টাকা 6 বছরের জন্য ধার করে, তার কত টাকা শোধ দিতে হবে? তাহলে কত টাকা শোধ দিতে হবে আগে সুদ বের করো। আই ইকুয়াল টু পি টি আর বাই 100। তাহলে আসল টাকা কত? 700 টাকা 6 বছরের জন্য, 13% আরে এই, তাহলে 6 7 42, 42 গুণ 13, 546 টাকা সুদ দিতে হবে। তার সাথে 700 টাকাও ফেরত দিতে হবে। তার সাথে আমাকে 700 না দিলে কি শুনবে, 1246 টাকা তাকে ফেরত দিতে হবে। এইটা 1246 নেই, যোগ করা অবস্থায় আছে। তাহলে এটা সঠিক উত্তর। 28 টাকা ডজন দরে বিবেক 13 ডজন কলা কিনে 2 টাকা 80 পয়সা দরে প্রতিটি কলা বিক্রি করলে তার মোট কত লাভ হবে? 28 টাকা ডজন দরে কিনেছে 13 ডজন কলা কিনে, তাহলে 1 ডজনে 12 পিস, 13 ডজনে এত, তাই না? 13 ডজন সমান সমান কত পিস? তাহলে 12 গুণ 13, 12 গুণ 13, 156 পিস কলা সে কিনেছে। প্রত্যেকটা 2 টাকা 80 পয়সা দরে বিক্রি করেছে। কত টাকা বিক্রি করলো? বিক্রি করলো 436.8, এটা হচ্ছে বিক্রি দাম। আর কিনেছে কত? 28 টাকা করে, এক এক ডজন 13 ডজন কিনেছে। তাহলে 13 ডজনের দাম 28 টাকা করে হলে 364 টাকা দিয়ে সে কিনেছে। তাহলে এবার এই বিক্রয় মূল্য থেকে 436.8 থেকে 364 বিয়োগ করে দাও। 364 বিয়োগ করে দিলে কত হয়? 436.8, তাহলে 72.8 টাকা। এটা তার লাভ হয়, এটা তার লাভ হয়। বোঝা গেল লাভের অঙ্কটা? এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার পক্ষে উপযুক্ত। এবার আমরা যাব অনুচ্ছেদে। অনুচ্ছেদ পড়ার আগে কি করবে? অনুচ্ছেদ পড়ার আগে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে দাও। হাতের তালু দিয়ে চোখটাকে আস্তে করে ঢেকে রাখো। জোরে জোরে 4 বার শ্বাস নাও। ধীরে ধীরে নেবে, ধীরে ধীরে ছাড়বে। তারপর অনুচ্ছেদের দিকে তাকাবে। অনুচ্ছেদ পড়ার আগে মনটাকে শান্ত করতে হবে, চোখটাকে শান্ত করতে হবে, নাহলে ভুল দেখবে। বাংলাতেই কিন্তু 100% স্টুডেন্ট ফেল করে যারা, তাদের বাংলাতে ভুল হয়। বাংলা ঠিক করতে হবে। উট আরব মরুভূমিতে সবচেয়ে দামি প্রাণী। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। আরবের যে মরুভূমি আছে না, সেই মরুভূমিতে সবচেয়ে দামি। প্রত্যেকটা সেন্টেন্স পড়বে আর অর্থ বুঝবে, ধীরে ধীরে পড়তে হবে, পরীক্ষার হলে তাড়াহুড়ো করা যাবে না। উট হচ্ছে আরব মরুভূমিতে সবচেয়ে দামি প্রাণী। হ্যাঁ, মরুভূমির মধ্যে উটই সবচেয়ে দামি হয়। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। আর এই উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন? কারণ মরুভূমির মধ্যে আর কোনো গাড়ি চলে না, একমাত্র উট চলে। আরবিতে একে বলা হয় সাফিনাতুস সাহরা। আরবি ভাষায় এই কথাটা বলা, মরুভূমির জাহাজকে এইটা বলা হয়। উট 200 থেকে 300 কেজি পর্যন্ত বোঝা নিয়েও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। বাবা, এই কথাটা থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম উটের পরিবহন ক্ষমতা, কোনো ভারী ওজনকে পরিবহন করতে পারে খুব। তৎকালীন সময় আরবের বণিকদের ব্যবসায়িক পণ্য নেওয়ার মাধ্যম ছিল উট। তখন ব্যবসায়িকরা বা যারা ব্যবসা করে বা বণিক, তাদের ব্যবসায়িক পণ্য ব্যবসা করার জন্য যে দ্রব্য, সেগুলোকে উটের মাধ্যমে নেওয়া হতো বহন করে। উটের পিঠে অস্থায়ী ঘর বানিয়ে সে যুগের লাক্সারি ভ্রমণ করা হতো। লাক্সারি মানে মানে অনেক কিছু তোমার কাছে আছে, দামি দামি জিনিসপত্র আছে, সুখে আছো তুমি। উটের পিঠে বসে না গিয়ে ঘর বানিয়ে তার মধ্যে শুয়ে শুয়ে তুমি যাচ্ছ, তাহলে এটা মজাদার জিনিস না? লাক্সারি একে বলা হয়। মরুভূমির প্রচন্ড তাপমাত্রায় নির্বিঘ্নে পথ চলার এক অসাধারণ ক্ষমতা দেওয়া হয়েছে মরুভূমির জাহাজ নামে খ্যাত উটকে। কে দিয়েছে? এই যে মরুভূমিতে প্রচন্ড তাপমাত্রা, তার মধ্যে নির্বিঘ্নে মানে কোনো বাধা নেই, সুন্দরভাবে চলতে পারে,
এই ক্ষমতা তাকে কে দিয়েছে? ভগবান, আল্লাহ, গড। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও জলবিহীন বাঁচতে পারে লাগাতার 10 দিন। 50 ডিগ্রি সেলসিয়াসে আমাদের তো প্রতি 10 মিনিট বাদে বাদে জল লাগে, এখানে জল লাগবে না, সে লাগাতার জল ছাড়া 10 দিন বেঁচে থাকতে পারবে। এর শরীরে ঈশ্বর এমন অসাধারণ ক্ষমতা দিয়েছেন যে প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে সক্ষম। এর মধ্যে এমন একটা ক্ষমতা আছে যে প্রতিকূল মানে তোমার যেরকম হওয়া উচিত, যেমনটি তোমার পাওয়া উচিত, তার উল্টো জিনিস আছে, সেখানেও কিন্তু এ নিজেকে মানিয়ে নিতে পারে, যা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। অবশ্যই সব প্রাণীর মধ্যে প্রতিকূলতা মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে না। মরুভূমিতে 49 ডিগ্রি সেলসিয়াস গরমেও উটের শরীর থেকে ঘাম নির্গত হয় না। এত গরমেও ঘাম নির্গত হয় না। ঘাম নির্গত হলে কি হয়? শরীর থেকে জল বেরিয়ে যায়। তখন কি হয়? শরীর থেকে যদি জলটা বেরিয়ে যায় তাহলে তো জলের অভাব হবে। তাই উটের শরীরে এই ক্ষমতাটা ভগবান দিয়েছে যে তার জল বেরোবে না। উটের খাদ্যাভ্যাস অন্য প্রাণীর চেয়ে ভিন্ন। খাদ্যাভ্যাস মানে উট কিভাবে খাওয়া দাওয়া করে। উট যে কোনো কাঁটাযুক্ত গাছপালা চিবিয়ে সাবার করে ফেলে। সাবার মানে একদম শেষ। মানে যে গাছে এত কাঁটা এত কাঁটা এত কাঁটা এত কাঁটা কেউ খেতে পারবে না, উট নিমেষে খেয়ে ফেলতে পারে। কারণ কি? মরুভূমিতে তো কাঁটা গাছে ভরা। ও যদি ওটা না খেতে পারে তাহলে খাবে কি? না খেয়ে মরে যাবে। যা অন্য কোনো প্রাণীর সাধ্য নেই, সাধ্যেই নেই। কোনো প্রাণী পারবে না উট যেভাবে কাঁটা খেতে পারে। উটের এমন এক জীব আছে যা কাঁটা ফুটো করতে পারে না। উটের জীব খুব শক্ত হয়। এর হজম শক্তি এত ভালো, যে কোনো খাবার সে নিমেষে হজম করতে ফেলতে পারে। তাহলে উট কিন্তু আবার হজম শক্তিও ভালো, দারুণ হজম করে ফেলতে পারে। গল্পটাকে ঠান্ডা মাথায় পড়লাম। এবার প্রশ্ন এই উত্তরে গোল করবে না, কোন পদ্ধতিতে আমি যাচ্ছি সেটা দেখো। নিমেষেই হজম করে ফেলতে পারে। নিমেষে, এই কথাটির অর্থ কি? নিমেষেই হজম করতে পারে। এই যে নিমেষেই হজম করতে পারে, এই জায়গাটা যাবে মানে খুব তাড়াতাড়ি, তাহলে খুব শীঘ্রই, এটা হবে সঠিক। ধীরে ধীরে না, হঠাৎ করে না, অসম্ভব ভাবে না, তাহলে খুব শীঘ্রই মানে নিমেষে, ধীরে ধীরে নয়। 62, আরব দেশের বণিকদের ব্যবসায়িক পণ্য বহন করার মাধ্যম ছিল উট। লাইন তুলে দিল গল্পের থেকে। এক্ষেত্রে উটকে কিসের সঙ্গে তুলনা করা যায়? নৌকার সাথে, গৃহপালিত জন্তুর সাথে, যানবাহনের সাথে, পশুর সাথে। তাহলে যানবাহনটা কিন্তু এখানে সঠিক। ওটা মরুভূমির যানবাহন, এটা নেই, সরাসরি গল্পে নেই। এটা একটা তো ধরনের প্রশ্ন। এই প্রশ্নটার নাম হচ্ছে কঠিন প্রশ্ন। এটা তোমার ধারণা, তোমার উপস্থিত বুদ্ধি থেকে তোমাকে এটা করতে হবে। উট কাঁটা জাতীয় গাছ খেতে পারে, তার কারণ কি? চোয়াল খুব শক্ত, এদের জিভ খুব শক্ত, গরম সহ্য করতে পারে, এরা জল পান না করে থাকতে পারে। দেখো এখানে কারণ হিসেবে চোয়াল আর জিভ, এই দুটোর মধ্যে এখানে জীবের কথাটা উল্লেখ আছে। তাহলে আমরা সঠিক উত্তর হিসেবে কিন্তু বি কে বেছে নেব। 64 দাগে আছে, মরুভূমির প্রচন্ড উষ্ণ বালির মধ্যে দিয়ে চলাফেরা করতে পারে কে? অবভিয়াসলি উট, আর গল্পে ফিরে যেতে হবে না, এটা আমরা বুঝে গেছি। উটের পিঠে ঘর বানালে কি হয়? গরমের হাত থেকে বাঁচা যায়, সুখে নিদ্রা করা যায়, অস্থায়ী আবাস হয়, বিলাসবহুল ভ্রমণ হয়। এই সবকটাই সত্যি, কিন্তু আমাকে একবার একটু গল্পে যেতে হবে, এর মধ্যে কোনটা উল্লেখ আছে। দেখো, লাক্সারি ভ্রমণ, লাক্সারি কথার অর্থ হচ্ছে বিলাসবহুল। এখানে দেখো লাক্সারি কথার অর্থটা তোমাকে জানতে হবে, তবেই তুমি বিলাসবহুলটা পারবে। এবার অনুচ্ছেদ 2, এই যে অনুচ্ছেদ 2-তে যাচ্ছি। দেখো, মৌর্য সাম্রাজ্যের পতনের পর উত্তর ভারতে কুষাণরা ও দাক্ষিণাত্যে মানে দক্ষিণ ভারতে সাতবাহন রাজারা কিছুটা রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি স্থাপনে সক্ষম হয়েছিল। বেশ, মৌর্যরা কি হতো, এই যে ভারতবর্ষের মনে করো এই উত্তর আর দক্ষিণ এই দিকে কি হয়েছিল, যে মৌর্যরা পুরোটাই দখল করেছিল। আর তাদের পরে এইখানে কুষাণ আর এইখানে সাতবাহন, এরা দুইজনই স্থিতিশীল হয়েছিল, মানে এরা এইটুকু দখল করেছে, এরা এইটুকু দখল করেছে। এইবার কিন্তু খ্রিস্টীয় 3য় শতকের মধ্যভাগে উভয় সাম্রাজ্যের পতন হয়। খ্রিস্টীয় 3য় শতক মানে 350, 355 এরকম টাইমে
দুটো সাম্রাজ্যই পতন হয়। উত্তর পশ্চিম ভারতের বৈদেশিক আক্রমণ স্থিতিশীলতার পরিপন্থী ছিল। উত্তর পশ্চিম ভারত, এই যে ভারতের এই উত্তর আর এই পশ্চিম এর মিডল দিয়ে, এখান দিয়ে মানে কাবুল কান্দাহার দিয়ে যারা আসতো তারা এসে এদের পরিপন্থী ছিল। এই আক্রমণ এদের স্থিতিশীলতা মানে আর সাম্রাজ্যটা বারবার ভেঙে যাচ্ছে না, স্থির হয়ে গেছে, তার পরিপন্থী মানে তার বিরুদ্ধে ছিল। গুপ্ত সাম্রাজ্যের অভ্যুত্থানের ফলে এই রাজনৈতিক শূন্যতার অবসান হয়। এবার কি হলো, এই রাজনৈতিক যে অভ্যুত্থানের ফলে এই যে রাজনৈতিক একটা শূন্যতা ছিল, মৌর্যের পরে এবার গুপ্তরা উঠে আসে। গুপ্ত সাম্রাজ্য বিরাট বড় হয়ে গেল। কুষাণ ও সাতবাহন উভয় সাম্রাজ্যের বেশ কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলেও আয়তনের দিক থেকে গুপ্ত সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যের তুলনায় ছোট ছিল। গুপ্ত সাম্রাজ্য প্রধানত বিহার ও উত্তরপ্রদেশেই সীমাবদ্ধ ছিল। বিহার অপেক্ষা উত্তরপ্রদেশেই ছিল এই সভ্যতার প্রাণকেন্দ্র এবং গোড়ার দিকে মুদ্রা ও শিলালিপি প্রধানত এখান থেকেই পাওয়া গেছে, এরকম জায়গা থেকে পাওয়া গেছে। কোথায়? বিহার এবং উত্তরপ্রদেশ। গুপ্ত রাজারা সম্ভবত বৈশ্য সম্প্রদায় ছিল, ব্যবসায়িক। কুষাণ রাজাদের সামন্ত হিসেবে উত্তরপ্রদেশে শাসন করতেন। গুপ্তরা কুষাণদের আন্ডারে ছিল, সামন্ত হিসেবে কাজ করত। পরে তারা নিজেরাই সাম্রাজ্য স্থাপন করে। প্রতিষ্ঠা ছিল শ্রীগুপ্ত, প্রথম শ্রীগুপ্ত করেছিলেন, এই গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। তিনি 275 খ্রিস্টাব্দে সিংহাসন, আমি 350 বলেছিলাম না, এটা হচ্ছে চতুর্থ খ্রিস্টাব্দ হয়ে যায়। তৃতীয় খ্রিস্টাব্দ হচ্ছে 250 থেকে 255 এরকম মিডিল সময়। তাহলে 275 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। বহু বছর ভারতে সাম্রাজ্যের পরিচালনা করার কৃতিত্ব ছিল এই গুপ্ত বংশের। গুপ্ত বংশ অনেক বছর সাম্রাজ্য পরিচালনা করেছে। সমুদ্রগুপ্ত ছিল এই বংশের শ্রেষ্ঠ সম্রাট। তার রাজত্বে ভারতের সুনাম বিশ্বের প্রতিটি প্রান্তে বিস্তৃত ছিল, মানে ছড়িয়ে পড়েছিল। গল্পটাকে বললাম ইতিহাস নির্ভরশীল এটা। এবার যাব সাতবাহন রাজারা কোথায় রাজত্ব করত। একদম এই যে গল্পের মধ্যে উল্লেখ আছে, দাক্ষিণাত্য মানে দক্ষিণ ভারতে বা ভারতের দক্ষিণে। দাক্ষিণাত্যের দক্ষিণ দিকে না, মানে ভারতের দক্ষিণকে দাক্ষিণাত্য বলা হয়। এই কথাটা না জানা থাকলে এটা পারা যাবে না। উপস্থিত বুদ্ধি এবং আগে থেকে জানতে হবে এটা। এবার চলে যাব 67 দাগে। আয়তনের দিক থেকে বড় ছিল কোন সাম্রাজ্য? এখানে আমি গল্পে চলে যাব। এই যে মৌর্য সাম্রাজ্যের তুলনায় ছোট ছিল গুপ্ত, তাহলে মৌর্য ছিল বড় আর গুপ্ত ছিল ছোট, তাহলে মৌর্য সাম্রাজ্য বড় ছিল। ঘুরিয়ে দিলাম প্রশ্নটাকে। গোড়ার দিকে মুদ্রা ও শিলালিপি প্রধানত এখান থেকেই পাওয়া গেছে। গল্পের লাইন। গোড়া বলতে কি বোঝানো হয়েছে? মানে এখানে গাছের গোড়া আগা তাই না, গোড়া মানে প্রথম দিকে বা শুরুর দিকে, শুরুর দিকে, এই যে শুরুর দিকে। এবার যাব 69-এ। সাম্রাজ্য বিস্তারে আগে গুপ্ত রাজারা কোন রাজাদের অধীনস্থ ছিল? গুপ্ত রাজারা ছিল কুষাণদের অধীনস্থ। দেখা যাক, আমার মনে হচ্ছে ভুল হয়ে যেতে পারে, কোনো রিস্ক নেওয়া যাবে না। গুপ্ত রাজারা বৈশ্য সম্প্রদায়ভুক্ত ছিল। আচ্ছা, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা শ্রীগুপ্ত, এটাও না। বিহার উত্তরপ্রদেশে মুদ্রা শিলালিপি পাওয়া গেছে। গুপ্ত রাজারা বৈশ্য সম্প্রদায় ছিল, ছোট ছিল। গুপ্ত প্রধানত বিহার উত্তরপ্রদেশে, বিহার অপেক্ষা। আচ্ছা দেখো, পাওয়া যাচ্ছে না কিন্তু গল্পের মধ্যে। গুপ্ত সাম্রাজ্য প্রধানত বিহার ও উত্তরপ্রদেশে সীমাবদ্ধ ছিল। বিহার অপেক্ষা উত্তরপ্রদেশেই ছিল এই সভ্যতার প্রাণকেন্দ্র। গোড়ার দিকে মুদ্রা ও শিলালিপি এখানে পাওয়া গেছে। গুপ্ত রাজার সম্ভবত বৈশ্য সম্প্রদায় ছিল। এই যে কুষাণ রাজাদের সামন্ত হিসেবে কাজ করত, কুষাণদের। এবার আমি কনফার্ম না হয়ে কখনো উত্তর করবে না। মনে হচ্ছে হবে না, কোনো মনে হচ্ছে বলে কোনো কথা নেই। তাহলে এখানে হবে কুষাণ, এটা সঠিক হবে। 70। উত্তর পশ্চিম ভারতে নিরাপত্তা ছিল না কেন? মৌর্য রাজারা দুর্বল ছিল, বৈদেশিক আক্রমণ বেশি হতো, গুপ্ত রাজারা এখানে আক্রমণ করত, অজানাটাই আমার। বৈদেশিক আক্রমণ বেশি হতো, আমি কি জানি?
আমাকে আবার গল্পে যেতে হবে, তা নাহলে আমি জানতে পারবো কি করে? দেখো, শতকের মধ্যভাগে সাম্রাজ্য উত্তরপ্রদেশ আক্রমণে যে বৈদেশিক আক্রমণে এই যে বৈদেশিক আক্রমণে এই স্থিরতা ব্যাহত হতো। তাহলে বৈদেশিক আক্রমণ যেহেতু আছে, বি হবে সঠিক উত্তর। অজানা কে বলেছে? আমার তো অজানা মনে হচ্ছিল, কিন্তু প্রকৃতপক্ষে তো অজানা নয়। অজানা তো নয় এখানে। 3 নম্বর অনুচ্ছেদে যাব। শ্বাস নাও জোরে জোরে 3 বার, চোখ বন্ধ করে। 3 নম্বর অনুচ্ছেদ পড়তে হবে। 3 নম্বর অনুচ্ছেদে কি আছে দেখি। লকডাউন। সবাই জানি লকডাউন কি জিনিস। করোনার সময় চারিদিকে দরজা জানলা বন্ধ করে বাড়ির মধ্যে বসে থাকো। লকডাউন এমন একটি কার্যকরী সিদ্ধান্ত ছিল যে ভারতবর্ষের মতো জনবহুল দেশে তড়িৎ গতিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারেনি। তড়িৎ গতি মানে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারেনি। কেন? লকডাউন করে দিয়েছে, মানে কেউ কারোর বাড়ি যাবে না। প্রথম দিকে 14 দিনের লকডাউনে ভীষণ জোরালো ছিল। 14 দিন ছিল একদম ঘরের থেকে বেরোনো যাবে না। লকডাউনে মানুষ ঘরে বন্দি হয়ে যায়, ফলে মানুষের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যোগাযোগ আর হয় না। করোনা আক্রান্ত মানুষ ধরা না পড়লেও ঘরে বন্দি থাকার জন্য 14 দিন পর সুস্থ হয়ে গেছে, বা কেউ কেউ মারা গেছে, বা কারো কারো পরিবারের মধ্যে আক্রমণ ছড়িয়েছে। ভাইরাস একটি পরিবারের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, ছড়িয়ে পড়ার হাত থেকে মানুষ রক্ষা পেয়েছে। ছড়িয়ে পড়তে পারছে না তো লকডাউনের মধ্যে বাড়ির থেকে বেরোতে পারবে না। লকডাউনে ঘোষণা না করলে ভারতবর্ষের মতো জনবহুল দেশে, জনবহুল মানে প্রচুর জনসংখ্যা যে দেশ, তাকে জনবহুল দেশ বলে, করোনা ভাইরাসের মারাত্মক ধ্বংসলীলা দেখা যেত। যদি লকডাউনটা না করা হতো না, তাহলে একদম ধ্বংসলীলা মানে সব শেষ করে দিত, যা সারা পৃথিবীতে রেকর্ড করে দিত। ভারতবাসীর মধ্যে খুব একটা প্রকট ভাবে দেখা দিতে পারে না এই ভাইরাস। কেন? সবাই ঘরে আটকে ছিল। এর কারণ হিসেবে বিদ্বজ্জন মানে যারা জ্ঞানী লোক বলছেন ভারতের পরিবেশ ও আবহাওয়া খুব বেশি ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে না। ভারতের আবহাওয়ার জন্য এরকম যে এই ভাইরাসটা বেশি ক্ষতি করতে পারে না। করোনা ভাইরাসের ভয় বিশেষ করে ডাক্তারদের মধ্যে এমন ভাবে বিস্তার লাভ করেছিল যে কিছু কিছু ডাক্তার 25 হাত দূর থেকে রোগী দেখতেন। এটা বিদ্যুটে অবস্থা ছিল। ডাক্তাররাই সবচেয়ে বেশি ভয় পেত। তাদের ব্যবহার দেখে মনে হতো হাওয়ায় ভেসে ভেসে করোনা ভাইরাস 3টি মাস্ক ভেদ করে তার শরীরে প্রবেশ করবে এবং তাকে মেরে ফেলবে। তারা 3-4টে করে মাস্ক পরে থাকতো। ভগবানের অশেষ কৃপায় ভারতবাসীর এই রোগের থেকে অনেকাংশেই নিস্তার পেয়েছে। মানে নিস্তার পাওয়া মানে কি? রেহাই পাওয়া। আবার কিছু ভগবান তুল্য ডাক্তার বাবুর আপ্রাণ চেষ্টায় কোটি কোটি মানুষ এই রোগের থেকে বেঁচে গেছে। সত্যি কিছু কিছু ডাক্তার ছিল ভগবানের মতো, তারা অনেক চেষ্টা করে মানুষকে বাঁচিয়েছে। আমাদের সমাজ অদ্ভুত এক ধরনের মাস্ক পরার প্রচলন উঠেছে, যা বিজ্ঞানসম্মত নয়। মাস্ক পরে মানুষ রাস্তায় বের হচ্ছে, ঘরে ঢুকে মুখ থেকে খুলে পকেটে রাখছে, টেবিলে রেখে দিচ্ছে, ফলে বাইরের থেকে ভাইরাস এনে সুন্দর করে ঘরে গুছিয়ে রাখার চেষ্টা করছে। মাস্ক পরে যদি বাইরের থেকে এসে খুলে ঘরের মধ্যে রেখে দাও, তাহলে মাস্কের গায়ে তো ভাইরাস লেগে রয়েছে, এ পরে কোনো লাভ নেই। এসে সাথে সাথে সাব দিয়ে ধুয়ে দিতে হবে। 71 দাগ। ভারতবর্ষে করোনা ভাইরাস বেশি বিস্তার লাভ করতে পারেনি কেন? এর ভাইরাস খুব বেশি ঢুকতে পারেনি। ভারতের খুব গরম, এখানকার চিকিৎসা ব্যবস্থা উন্নত। শুরুতেই লকডাউন। দেখো, শুরুতে লকডাউন কথাটাই বলে দিয়েছে। এই যে লকডাউনের কথা বলেছে, গল্পের থেকে নিয়ে নিতে হবে। শুরুতেই লকডাউন, এই কথাটা একদম এখানে গুরুত্বপূর্ণ। 72 দাগ। রাস্তার থেকে এসে মাস্ক যেখানে সেখানে রাখার অর্থ কি? এর অর্থ হচ্ছে বোকামি করা। এটা কিন্তু বইতে নেই, এটা তোমাকে বুঝে নিতে হবে। বোকামিও না, অসচেতনতা, এইটা হচ্ছে উত্তর। এটা বইতে গল্পে গিয়ে লাভ নেই। 73। কিছু ডাক্তারের কোন আচরণে মানুষের মনে আতঙ্ক ছড়াত? কোন আচরণে? রোগীকে ভয় দেখানো, অনেক দূর থেকে রোগী দেখা, রোগীকে অবহেলা করা, এই রোগীকে অনেক দূর থেকে দেখা। এই যে 25 হাত দূর থেকে কথাটা আছে না এখানে, এই যে 25 হাত দূর থেকে মানে অনেক দূর থেকে। 25 মানে অনেক, 25 হাত মানে একদম মেপে মেপে 25 হাত নয়, এরকম মেপে মেপে না, অনেক দূর থেকে দেখ। এবার যাব 74 দাগে। কোন পরিস্থিতিতে মানুষ গৃহবন্দী হয়ে যায়? লকডাউনে। এই পুরো গল্পটা লকডাউন নিয়ে, আর যেতে হবে না গল্পে।
গল্পে কাদের ভগবানের সঙ্গে তুলনা করেছে? ভগবান তুল্য ডাক্তার, এই যে দেখে নেবো একবার তাও, ভগবান তুল্য ডাক্তার, তাহলে ভগবানের সঙ্গে তুলনা করেছে ডাক্তারকে। 4 নম্বর, বাবা মা নিজের জীবনের বিফলতাকে ভোলার জন্য সন্তানদের অনেক বড় করে গড়ে তোলার চেষ্টা করছে। বাবা মা দেখছে যে আমি তো জীবনে অনেক বড় হতে পারিনি, আমার ছেলেকে আমি বড় করবো, মেয়েকে বড় করব, ভালো কথা। ফলে অনেক অল্প বয়স থেকে প্রচুর পড়াশুনো করতে হচ্ছে বাচ্চাদের, করতেই হবে। বাবা মা যেটা পারেনি সে পুরোটা তোমার একা করতে হচ্ছে। অনেক বই, অনেক পড়াশুনো, দামি স্কুল, মোটা সিলেবাস, সব মিলে বাচ্চাদের খেলার সময় নেই। সত্যি, আমি এবং তোমার বাবা মা দুজনে মিলে আমরা এমন চাপ দিয়েছি তোমাদের খেলার সময় পাচ্ছ না, নেই শরীর গঠনের সুযোগ, আছে শুধু মাথা গুজে পড়াশোনা করা, আছে শুধু না পারার যন্ত্রণা। পড়াশোনা করতে হবে, আর কিছু না পারলে এটা বকাবকি যন্ত্রণা, দুঃখ কষ্ট, আছে শুধু পিছিয়ে পড়ার ভয়, আমি যদি আজকে না পড়ি তাহলে আমি কালকে পিছিয়ে পড়বো, আছে শুধু প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার তীব্র প্রচেষ্টা। হ্যাঁ, 5,000 পরীক্ষার্থীর মধ্যে আমাকে পাশ করতে হবে, প্রতিযোগিতায় আমাকে যেতে হবে। এসব কিছুই ভালো লাগে না আফান নামক ছোট্ট একটি ছেলের। এই যে যে কথাগুলো বললাম এগুলো তো তোমাদের করতে হচ্ছে, তার মধ্যে আফান বলে যে ছেলেটা পড়তো আমার কাছে, তার ভালো লাগতো না, তাকে জোর করে পড়ানো হয়, তার মন পড়ে থাকে ঘরের পিছনে বেগুন গাছে বাসা করে থাকা টুনটুনি পাখিদের দিকে। সে অনেক সময় ইচ্ছে করে অঙ্ক করে না, ওর মনে হয় টুনটুনির পাখিদের ভাষা বোঝা অঙ্ক করার থেকে অনেক কঠিন। এ তো অবশ্যই, টুনটুনির ভাষা বোঝা যায় নাকি, তা সে কঠিন কাজটাই করতো, তাই সে তুলনামূলক ভাবে কঠিন কাজটি করে। অঙ্ক তো সহজ, তাই করে না সে। এর জন্য মাঝে মাঝে অঙ্ক স্যারের কাছে বকা শুনে ফেলে। ওর বন্ধু সন্দীপ বিরাট বড় ডাক্তার হতে চায়, সেজন্য সে সারাক্ষণ পড়াশোনা করে। নামি স্কুল, দামি সিলেবাস, এমনি এমনি আসে না, তার জন্য প্রচুর পড়াশোনা করে প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে হয়। মোটা যেটা সন্দীপ করেই ছাড়বে। আফান ভাবে কি লাভ এসব করে, সেই তো একদিন বুড়ো হয়ে মরে যেতে হবে সবাইকে। জীবনের আনন্দ মাটিতে মিশিয়ে এত পরিশ্রম করে কি হবে? ওকে যে পড়ার জন্য চাপ দেয় তারও পড়াশুনো ভালো লাগে না, শুধুমাত্র দায়িত্ব পালনের জন্য তাকে পড়াতে হয়। ওর স্যার ছোটবেলার ওর মতোই পড়াশুনো না করে খেলাধুলা করতো, অর্থাৎ জীবনের শুরু থেকে প্রচুর পড়াশুনো না করলে জীবনে বড় হওয়া যায় না, এটা ভুল। এই গল্পটা আমি আর ব্যাখ্যা দেব না, উচিত না ব্যাখ্যা দেওয়া। গতকাল গতকাল গার্জিয়ান মিটিং এ আমি এই কথাগুলোই বলেছিলাম, কিন্তু পরীক্ষার আর 1 মাস আছে, এই একটা মাসে, এই 1 মাস এ কথাগুলো ভুলে যাও। যখন নেমে পড়েছো জলে তখন সাঁতরে ওই পারে যেতেই হবে, এই পারে যেতেই হবে তোমাকে, খেলার সময় দেব না। 76, বাচ্চাদের উপর পড়াশোনার চাপ বাড়াচ্ছে কে? শিক্ষক, বাবা মা, বড় চাকরি, বাবা মায়ের অপূর্ণ ইচ্ছা। কে বাড়াচ্ছে? বাবা মায়ের অপূর্ণ ইচ্ছা। এইটা এইটা 77, না পারার যন্ত্রণা বর্তমানে কাদের মধ্যে বেশি দেখা যায়? ব্যর্থ ছাত্রছাত্রীদের, ছোট ছোট ছাত্রছাত্রীদের, ফেল করা ছাত্রছাত্রীদের। দেখো, ব্যর্থ কথাটা উল্লেখ নেই, ফেল করা উল্লেখ নেই। দেখো, না পারার যন্ত্রণা কোথায় আছে? ব্যর্থ, শরীর গঠনের সুযোগ, শুধু মাথা গুজে পড়াশোনা করা সকল ছাত্রছাত্রীদের। তাহলে এটা হবে ছোট ছোট ছাত্রছাত্রীদের। টুনটুনির ভাষা বুঝতে চাওয়ার কারণ কি? প্রকৃতি প্রেমিক হওয়া, পাখি প্রেমিক হওয়া, পাখি বিশেষজ্ঞ, পড়াশোনার হাত থেকে রেহাই পাওয়া। এটা গল্পে উল্লেখ নেই, এটা তোমাকে তোমার উপস্থিত বুদ্ধি, এটার নাম হচ্ছে উপস্থিত বুদ্ধি। 79, জীবনের আনন্দ মাটিতে মিশে যায় এমন চিন্তা ভাবনা আফানের এলো কোথা থেকে? পরীক্ষায় ফেল করার পর, না উল্লেখ নেই গল্পে। চাকরি না পাওয়ার, তো ছোট, চাকরি পাবে কি? প্রচুর পড়াশুনো করা থেকে, অঙ্ক না পারা থেকে। একবার একটু গল্পটা দেখে আসো, অঙ্ক না পারা থেকে। এটা 80, জীবনে বড় হতে গেলে কোনটি প্রয়োজন নেই?
খেলাধুলা অবশ্যই প্রয়োজন আছে। শুরু থেকে প্রচুর পড়াশুনো করা, অঙ্ক করা, নবোদয় স্কুলে ভর্তি হওয়া, কোনটা? এখানে শুরু থেকে প্রচুর পড়াশুনো করা, এই কথাটাই সম্ভবত জীবনে বড় হতে গেলে পিছিয়ে পড়ার বা আছে শুধু প্রতিযোগিতা, তীব্র যন্ত্রণা, কিছুই ভালো লাগা হবে না, তাকে জোর করে পড়ানো পিছনে সে বুঝতেছে তুলনামূলক ভাবে তাই অনেক কঠিন, জন্য মাঝে মাঝে অঙ্কতে সন্দীপ বড় ডাক্তার হতে চায়, সে পড়াশোনা নামি স্কুলে এমনি আসে না, সন্দীপ লাভ করে তো জীবনের আনন্দ মাটিতে মিশে পরিশ্রম করে, এই যে পড়াশোনা শুধুমাত্র দায়িত্ব পালন করতে ওর অর্থাৎ জীবনের শুরু থেকে প্রচুর পড়াশুনো করে জীবনে বড় হওয়া যায় না। জীবনের শুরুতেই প্রচুর পড়াশুনো করলে, এই যে শুরু থেকে প্রচুর পড়াশুনো, এইটা তাহলে এইটা কিন্তু যদি তুমি গল্পে না ফিরে গেলে এই প্রশ্নের উত্তরটা পারা যেত না। তাই আমার নিয়মে গল্পে ফিরে যেতে হবে। তাহলে 100-র মধ্যে তুমি কত পেয়েছিলে? এই যে এবার ভিডিও ক্লাসটি দেখার পরে HW দিয়ে দিচ্ছি, OMR শিটে সবুজ কালি ব্যবহার করে পরীক্ষা দেবে সুন্দর করে। 100-র মধ্যে কত পাও সেটা আমাকে জানাবে। তাহলে আমরা দেখে নিলাম 80টা কোশ্চেন। এই 80টা কোশ্চেন বুঝে নেবার পর এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষার হলে গিয়ে তুমি পাও, তাহলে সেখানে তো আর ভুল করা উচিত না, তাই না? ভুল হবে না আর। তো এইভাবে আমরা ধীরে ধীরে মক টেস্টের কোশ্চেন পেপার সলভ করতে করতে এগিয়ে যাব। আমি আশা রাখছি ফাইনাল পরীক্ষায় তুমি 100-এ 100 পাবেই পাবে।